ফুলে ফুলে সুশোভিত স্মৃতির মিনার, ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মন্ত্রিপরিষদ ও পরিবারের সদস্যদের নিয়েও শ্রদ্ধা তারেক রহমানের। এবারের ২১শে ফেব্রুয়ারি মুক্ত অবরুদ্ধ নয়, প্রথম প্রহরে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল। ৫২ চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। সারা দেশে শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল, গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, ২১এর চেতনা ধারণের অঙ্গীকার, ভাষার প্রতি মমত্ববোধ তৈরির তাগিদ। হারিয়ে যাচ্ছে শেরপুরের ১৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, বিলুপ্তির পথে ঐতিহ্য। নিজস্ব ভাষায় পড়ালেখার জন্য শিক্ষক নিয়োগ ও কালচারাল একাডেমি প্রতিষ্ঠার দাবি। এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ, মার্কিন সুপ্রিম কোর্টের রায়। কংগ্রেসের অনুমোদন না থাকায় কারণ, অন্য আইনে ১০% ট্যারিফ আরোপের ঘোষণা। দেখছিলেন শিরোনাম। ভোরের সময় সঙ্গে আছি আইরিন আয়াত। গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। ২১এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে একে একে মন্ত্রিপরিষদ সদস্য, পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতা কলে ২১ ছিল অবরুদ্ধ, যা এখন মুক্ত। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। ২১এর প্রথম প্রহর, ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা রাষ্ট্রপ্রধানের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের ত্যাগকে স্মরণ করেন তিনি। পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন তারেক রহমান সহ উপস্থিত সকলে। এরপরে সরকারের নবনির্বাচিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরেই দলীয় প্রধান হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান। সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে বাবা প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। এরপরে তিন বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা নিবেদন করেন মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় বলেন, ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে ২১ ছিল অবরুদ্ধ, যা আজ মুক্ত হয়েছে। একটা ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে থেকে ২১ ছিল অবরুদ্ধ, এবার সেই ২১ মুক্ত। আমাদের অনুভূতি সেই জন্যেই একটু ভিন্ন রকম। এবং আজকে নির্বাচনের পরে যে সরকার, নির্বাচিত সরকার, বিএনপি নতুন সরকার, তারেক রহমানের নেতৃত্বে করতে হয়েছে, আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠে। ২১এর চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। সত্যিকার অর্থেই একটা ইনসাফের উপর ভিত্তি করে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা ২১এর যেটা মূল চেতনা ছিল, যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি বৈষম্যহীন একটা সমাজ, একটা রাষ্ট্র গঠন করা, সেই চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে আমাদের এই নতুন ২১এর যে অনুপ্রেরণা, সে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে নিঃসন্দেহে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করতে সক্ষম হব। এরপরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সহ নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? না, যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদেরকে কেউই ভুলতে পারেন না। এমনকি তারা চান
তাদের এই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে বিনির্মাণ করতে চান গণতান্ত্রিক রাষ্ট্রে, যেখানে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে। আর সেই প্রত্যয়ে আজকে সেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাতিলা শারমিন এবং ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। 21 তারিখ দুপুরবেলা রক্ত। বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, দুপুরবেলা রক্ত। আমরা ভাষা আন্দোলনে যাদেরকে হারিয়েছি তাদের স্মরণে আজকে মহান 21শে ফেব্রুয়ারি। মহান 21শে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষাভাষী মানুষের জন্য না, কিংবা বাংলাদেশের মানুষের জন্য না, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা। 1999 সালের ইউনেস্কো এই ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা দিয়েছে। তার মানে এই বাংলা ভাষার যে অধিকার আদায়ের জন্য জীবন দিয়েছিলেন বাংলাদেশের তরুণরা, তার স্বীকৃতি মিলেছে। সেই স্বীকৃতি অনুসারে বাংলা ভাষা ভাষা বৈচিত্র্যের মহান একটি আত্মত্যাগের নাম। যে প্রান্তের পৃথিবীতে মানুষ যে ভাষায় কথা বলুক না কেন, বাংলা ভাষা প্রতিনিধিত্ব করে সেই আত্মদানের, যে আত্মদানে প্রতিটি ভাষার অধিকার মানুষ যাতে ফিরে পায়। আমার সহকর্মী আছেন রবিন। রবিনের কাছে জানতে চাইব, আসলে এই যে মধ্যরাত থেকে 21শে ফেব্রুয়ারি পালন শুরু হলো, ধাপে ধাপে আসলে কি আনুষ্ঠানিকতা চলেছে? শুরুতে যে আনুষ্ঠানিকতা ছিল সেটি হলো রাষ্ট্রের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা। আজকে রাত 12টা 1 মিনিটে শুরুতে জাতির পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 21শের প্রথম প্রহরে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান 12টা 8 মিনিটে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। ধাপে ধাপে তারপরে তিনি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দিয়েছেন, তারপরে তার দলের পক্ষ থেকে দিয়েছেন যেহেতু তিনি বিএনপির চেয়ারম্যান, এবং তারপরে তিনি তার পরিবারের পক্ষ থেকে দিয়েছেন। এবং এরপরে কিন্তু আমরা যেটি দেখেছি যে 3 বাহিনী প্রধান তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপর বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির সহ 11 দলীয় জোটের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল। তারপরে ধাপে ধাপে অন্য অন্য যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন। বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করেছিলেন। তারপর প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন, তাদের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং এইভাবে ধাপে ধাপে রাষ্ট্রের বিভিন্ন যেই গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন তাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করার পরে এই কেন্দ্রীয় শহীদ মিনার সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল সর্বস্তরের মানুষের জন্য। এবং তারপর কিন্তু যে এখন মানে মানুষ তারা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফুলে ফুলে কিন্তু এই সৌধ বা এই মিনার সেটি কিন্তু যে ভরে উঠেছে, প্রাণের মিনার বলি আমরা। এবং এই যে আত্মত্যাগের যে ইতিহাসকে ধারণ করে শহীদ মিনার দাঁড়িয়ে আছে, রক্ত যে শহীদ মিনারের পিছনে যে লাল যে অংশটি, সেটি আসলে ওই রক্তকে প্রতিনিধিত্ব করে, যে আত্মদানকে বলে যে মাতৃভাষার জন্য জীবন দানকারী একমাত্র জাতি হচ্ছে আমরা, অর্থাৎ বাঙালিরা। সেই জায়গা থেকে বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে একটু এখন যেহেতু ভোর ভোর হচ্ছে এবং এটা রমজানের দিন, সে কারণে ভিড়টা একটু কম, হয়তো একটু আলো ফোটার পরে আমরা দেখতে পাবো যে শহীদ মিনার ভরে উঠেছে। এবং সাধারণ মানুষ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যেভাবে আসলে শহীদ মিনারে প্রতি বছর ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, সেই অংশটি আমরা দেখব। কিছুক্ষণ আগেই বিচারপতি অর্থাৎ আইন বিভাগের পক্ষ থেকে প্রধান বিচারপতি শ্রদ্ধা নিবেদন করে গিয়েছেন। সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ছিলেন। এবং একই সঙ্গে কিন্তু আমরা যেটি দেখেছি যে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের যারা মানে নেতৃবৃন্দ ছিলেন, যে তারাও কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। রবিন, একটু ফিরে যেতে চাই সেই দিনটিতে, যে দিনটিতে আসলে এই ইতিহাসটা রচিত হয়েছিল। সেই দিনটির কথা কি আমরা আসলে বইয়ে পড়ে পড়ে জেনেছি যে কিভাবে
ভাষার জন্য প্রথম ফুঁসে ওঠা সেই আন্দোলন, প্রথম যে অধিকার আদায় যে আন্দোলন, যেটি আসলে 52 সালে না 48 সাল থেকে শুরু হয়েছিল, সেই জায়গাটির কথা একটু বলুন। সেই জায়গাটা আসলে জানা দরকার তরুণ প্রজন্মের, আসলে কিভাবে আন্দোলনটি ফুঁসে উঠেছিল। একটি বিষয় কি যে সেই সময়, অর্থাৎ আমরা যদি বলতে চাই যে দেশভাগের পর বা 1947 সালের পরে যখন জাতি ধর্মের ভিত্তিতে দ্বিজাতিত্বের ভিত্তিতে যখন ভারত ও পাকিস্তান নামের দুটি রাষ্ট্রের জন্ম হয়েছিল, তখন কিন্তু বাংলাদেশ, আজকের যে বাংলাদেশ, সেটি মানে তখন তো পূর্ববঙ্গ ছিল, তো সেই পূর্ববঙ্গের অংশটি সেটি কিন্তু যে পাকিস্তানের সঙ্গে কিন্তু মানে যে একই রাষ্ট্রে আসলে যে পরিণত হয়, কিন্তু তার মধ্যে কিন্তু একটি বিশাল ব্যবধান ছিল, অর্থাৎ দূরত্বের জায়গা যদি বলতে হয়। তাহলে এই যে এত মানে ভৌগোলিকভাবে দুটি দেশ, বিশাল ব্যবধান মানে দূরত্ব থাকার পরেও কিন্তু যে এখানে ধর্মের ভিত্তিতে এই দুটি ভূখণ্ড একটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। কিন্তু তারপরেও যে যদি জনগোষ্ঠীর কথা যদি বলতে হয়, তাহলে সেই সময় কিন্তু যে বাঙালিরাই এই পাকিস্তান রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ ছিল। কিন্তু তারপরেও কিন্তু যেটি দেখা যাচ্ছিল যে এই যে ভাষা, অর্থাৎ রাষ্ট্রভাষা, সেটি কিন্তু যে একটি চাপিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ উর্দু ভাষা, সেটি কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছিল। এবং সেখানে কিন্তু আমরা যেটি দেখেছিলাম যে পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি কিন্তু ঢাকায় এসে বলেছিলেন যে মানে উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই কিন্তু প্রতিবাদ করেছিল, তো একদম, কারণ এটা একটা সমাবর্তনের অনুষ্ঠান ছিল। কিন্তু এই যে সেই রকম একটি জায়গাতে, অর্থাৎ মানে সেটি কিন্তু দেখা যায় যে পাকিস্তানি শাসক বা মানে শাসকদের বিরুদ্ধে মানে এখানে বাঙালিরা যে প্রতিবাদ করতে পারে, সেটি কিন্তু যে প্রথম একটি যে বহিঃপ্রকাশ হয়ে ওঠে, অর্থাৎ অন্যায় কোনো কিছু চাপিয়ে দিলে যে বাঙালিরা মেনে নেবে না, সেটি কিন্তু যে তরুণরা জানান দিয়েছিল। এবং সেখানে কিন্তু যে মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি যখন বলেছিলেন, তখন কিন্তু যে সাথে সাথেই কিন্তু সেখানকার যারা শিক্ষার্থী ছিল, তারা কিন্তু যে প্রতিবাদ জানিয়েছিল, যে নো নো বলে কিন্তু তারা প্রতিবাদ করেছিল। এবং সেই জায়গাটিতে পরবর্তীতে ধাপে ধাপে এই যে মানে আন্দোলন করা, নানান সেই সময় কিন্তু যে অনেকগুলো নানা সংগঠনও তৈরি করা হয়েছিল যে রাষ্ট্রভাষা আন্দোলন করার জন্য বা ভাষার অধিকার আদায়ের জন্য, সেটি ধাপে ধাপে সেটি কিন্তু যে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে গিয়ে গড়ায়, যখন এখানকার যে শিক্ষার্থীরা তারা আসলে 144 ধারা ভঙ্গ করে যখন সামনে এগোচ্ছিল, আমরা জানি যে এই যে ঢাকা মেডিকেল কলেজ, সামনে রাস্তা দিয়ে যদি ধরতে হয়, এখান থেকে অল্প কিছু দূরত্ব আর কি। তো সেই জায়গায় পুলিশ যখন নির্বিচারে গুলি করলো, তখন আসলে সেই সময়ের যে তরুণরা, সালাম, রফিক, জব্বার, বরকত, তারা কিন্তু যে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল মাতৃভাষার সম্মান রক্ষার জন্য, বাংলাকে রাষ্ট্রভাষা করার যে অধিকার বা মানে সেই আন্দোলনের জন্য কিন্তু তারা নিজেদেরকে বিলি দিচ্ছিল। এবং শুধুমাত্র যদি একটি কথা বলতে চাই, মানে আমাদের মানে কথাবার্তায় অনেকাংশে যেটি বলা হয়ে থাকে যে ঢাকা কেন্দ্রিক আন্দোলনের কথা, কিন্তু এই আন্দোলনটি কেবলমাত্র ঢাকা কেন্দ্রিক ছিল না, এটি কিন্তু যে এই মানে এই পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এটা কিন্তু যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, অর্থাৎ একটি আপামর জনতার একটি যে স্বতঃস্ফূর্ত দাবি ছিল রাষ্ট্রকে মানে বাংলাকে রাষ্ট্রভাষা করা, এবং সেই যে আত্মত্যাগ করেছিল, সেই তার শিক্ষিত যারা আসলে তরুণ সমাজ, তারাই আন্দোলনকে মূলত হচ্ছে প্রতিনিধিত্ব করেছিলেন বা কিংবা লিড দেয় যেটা বলে, আসলে তারাই এটা করেছিলেন। কারণ তারা জানতেন যে বাংলাকে যদি রাষ্ট্রভাষা করা না হয় কিংবা উর্দু যদি চাপিয়ে দেওয়া হয়, সর্বস্তরের মানুষ যে রক্ত দিয়ে আসলে যে ত্যাগের বিনিময়ে আসলে পাকিস্তান রাষ্ট্র হলো, কারণ আমরা জানি এই ভূখণ্ডের মানুষও কিন্তু প্রাণ দিয়েছে পাকিস্তান তৈরির জন্য। সেই জায়গা থেকে তারা যেটি বলেছিলেন যে সর্বস্তরে যদি উর্দু ভাষা চলে আসে, তাহলে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের জন্য একটি চাপিয়ে দেওয়া ভাষা হবে, কারণ সেই ক্ষেত্রে তাকে ইংরেজি শিখতে হচ্ছে, উর্দু শিখতে হচ্ছে। সেই জায়গায় পিছিয়ে পড়ার যে জায়গাগুলো, চাকরি থেকে শুরু করে সর্বস্তরে যে সুযোগ সুবিধা রয়েছে, সেই সুযোগ সুবিধা থেকেও কিন্তু পিছিয়ে পড়ার সম্ভাবনা ছিল। সেটা কিন্তু যে পাকিস্তান রাষ্ট্রে আমরা কিন্তু ধাপে ধাপে যেটি দেখছিলাম যে সব ক্ষেত্রেই কিন্তু বাঙালিরা বৈষম্য কিংবা বঞ্চনার শিকার হয়েছিল। কিন্তু এই যে মানে
বাঙালিরা প্রতিবাদ করতে জানে কিংবা যে কোনো কিছু যে চাপিয়ে দেওয়া কোনো কিছুর বিরুদ্ধে যে তারা লড়তে পারে, সেটির কিন্তু যে প্রথম বহিঃপ্রকাশ দেখা গিয়েছিল যে রাষ্ট্রভাষা বাংলা আন্দোলন, এবং তার সাংস্কৃতিক মধ্য আন্দোলন। দিয়েই কিন্তু যে বাঙালি জাতীয়তাবাদের যেই মানে উন্মেষ, সেটি কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু বিকাশ ঘটেছিল, এবং সেটি ধাপে ধাপে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা পর্যায়ে গিয়ে ৭১ স্বাধীনতার তৈরি আন্দোলন করেছিল। এবং 1971 মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। আমরা বলে থাকি যে হচ্ছে বীজ বপন হয়েছিল, যে আমাদের মুক্তিযুদ্ধে যে স্বাধিকারের যে চেতনা, সেই চেতনার বীজ বপন হয়েছিল এই 52-তে। কারণ রক্ত দিয়ে যখন তরুণরা প্রতিষ্ঠা করেছিল যে পাকিস্তান কোনোভাবেই পূর্ব পাকিস্তানের যে ন্যায্য দাবি, ন্যায্য অধিকার, সেই অধিকার দিতে পারবে না, দিতে চাইবে না। তার মানে হচ্ছে এই রক্ত প্রমাণ করেছিল যে একটি মানে নিরীহ একটি আন্দোলনে পুলিশ যখন গুলি চালায়, তখন আসলে এই পাকিস্তানি শাসক গোষ্ঠীর যে মনস্তত্ত্ব, তাদের যে দমন পীড়নের যে মনস্তত্ত্ব, সেটা কিন্তু বাঙালি খুব সহজেই এই 52-তে বুঝে গিয়েছিল। এবং এ কারণেই আমরা দেখেছি যে এ কারণে আমরা 52, 54 যুক্ত ফ্রন্ট নির্বাচন, তারপরে আমরা 66-র যে 6 দফা সেটি দেখেছি, আমরা 62 শিক্ষা আন্দোলনের কথা বলতে হচ্ছে, এবং হচ্ছে 69-এর যে গণ অভ্যুত্থানের পরে আসলে একদম নির্দিষ্টই হয়ে গেছিল পাকিস্তানের সাথে আর বাংলাদেশের মানুষ থাকতে চাইছে না। তো সেই জায়গা থেকে পুরো একটি দেশের সেই 48-এ শুরু হয়ে নতুন দেশ, তারপরে খুব বেশি দিন কিন্তু লাগেনি, মাত্র 23 বছরে এই ভূখণ্ড কিন্তু স্বাধীন হয়ে গিয়েছে। এবং এই স্বাধীন হওয়ার পিছনে আগ্রাসন, দমন পীড়ন এবং অন্যায্য যে বঞ্চনা, সব কিছু মিলিয়ে কিন্তু এই 23 বছরে প্রচণ্ড ক্ষোভ থেকে একটি নতুন জাতিরাষ্ট্রের জন্ম হয়েছিল, যা আজকে বাংলাদেশ। তো সাংস্কৃতিক একটি আন্দোলন কিভাবে একটি দেশের জন্ম দিতে পারে, সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাস বলে দেয়। বাংলাদেশের ইতিহাস এটা বলে যে এই ভূখণ্ডের মানুষ আসলে কখনো দমন, পীড়ন, নিপীড়ন বা অন্যায্য কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না। কারণ হাজার বছরের বাঙালির যে ইতিহাস, এই বাংলাকে বলা হয় যে কোনো কিছু না মেনে নেওয়ার জনপদ। সেই জায়গা থেকে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে যে এই যে বাংলাদেশের এই ভূখণ্ডের স্বাধীন চেতা মানুষ কিন্তু সবসময় চেয়েছে তার নিজের অধিকার নিজের মতো করে থাকতে। আমরা যদি প্রাচীন ইতিহাস দেখি, প্রাচীন বঙ্গের কথা বলি, সেখানে কিন্তু যে একই ধরনের চিত্র দেখতে পাওয়া যায়। ইতিহাসে কিন্তু সেই কথাই বলে যে বাঙালি কখনো কোনো কিছু যে চাপিয়ে দেওয়া সেটি মানতে নারাজ এবং লড়াই করতে প্রস্তুত, প্রতিবাদ করতে প্রস্তুত। এবং স্বাধীন বাংলাদেশেও কিন্তু যে আমরা যদি বিভিন্ন ধাপে ধাপে নানান কিছু দেখি, সেখানে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে কখনো বাঙালি কোনো কিছু যে চাপিয়ে দেওয়া বা অন্যায় অন্যায্য কোনো কিছু যে মেনে নেওয়া, সেটি কিন্তু বাঙালির মধ্যে নেই। বাঙালি সেটি বাংলাদেশের মানুষ। আমরা 90-এ স্বৈর শাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান দেখেছি। আমরা দেখেছি যে এই একদম আমাদের যে 24 সালের যে গণ অভ্যুত্থান দেখলাম, অর্থাৎ স্বৈর শাসন থেকে শুরু করে যে সমস্ত অন্যায্য যে স্বৈরতান্ত্রিক যে মনোভাবগুলো নিয়ে শাসকরা আসলে চেপে বসতে চেয়েছে জনগণের উপর, সেটি কিন্তু কোনোভাবেই বাংলাদেশের মানুষ মেনে নেয়নি। এবং তরুণদের এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ছিল। আমরা 90-এ দেখেছি, আমরা 24-এ দেখেছি, আমরা এর স্বাধীনতার আগেও দেখেছি। তো সব কিছু মিলিয়ে বা আমরা দেখছি রবিন, আলো ফুটতে শুরু করেছে এবং মানুষের আনাগোনাও কিন্তু বাড়তে শুরু করেছে। হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু লোকজন আসতে শুরু করেছে। একটু আগে মানে তুলনামূলকভাবে ভিড়টা কিছুটা কম ছিল। আসলে যে সময় যত গড়াবে ততই আসলে যে মানুষের ভিড় বাড়বে, এবং একই সঙ্গে যে ফুলে ফুলে এরই মধ্যে ভরে উঠেছে শহীদ মিনার, আরও আসলে যে ফুলে ফুলে ভরে উঠবে যে পুরো মিনার। আমরা আসলে এখন যে সময় আছি, সেই সময় থেকে একটু পরে হয়তো আরও পরে জানিয়ে দিতে পারবো, যখন এই মনের মিনার, প্রাণের মিনার, আত্মত্যাগের এই মিনার থেকে মানুষ শ্রদ্ধা জানাতে আসবে, তখন আমরা আরও বিস্তারিত জানাতে পারবো।
আমরা সরাসরি যুক্ত ছিলাম শহীদ মিনার থেকে। ভোরের সময় আরও থাকছে ময়মনসিংহে কিশোর গ্যাংয়ের মারধরের মুখে দৌড়ে পালানোর চেষ্টা। 2 দিন পর ব্রহ্মপুত্রে ভেসে উঠল কলেজ ছাত্রের লাশ। জড়িতদের গ্রেফতারের দাবিতে সহপাঠীদের বিক্ষোভ। একমাত্র আরএফএল গ্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। ভাষা শহীদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। 21-এর প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। পরে আজিমপুর কবরস্থানে ভাষার জন্য জীবন দেয়া শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তারা সকলের প্রেরণা উল্লেখ করে তিনি বলেন, অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে। এ সময় তরুণ যুবকদের স্বপ্ন পূরণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। 47 থেকে 71-এও পাইনি, 72 থেকে 24 পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত এখনো নাগরিকদের জন্য অধরা রয়ে গেছে তাদের অধিকারগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্য এই লড়াই করে এবং আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবে, দুর্নীতিমুক্ত হবে, সাদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কোনো অবিচার কারো উপর করার কেউ দুঃসাহস দেখাবে না। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত বাংলাদেশ। রাত 12টা 1 মিনিট বাজতেই ফুলে ফুলে ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। ঢল নামে সর্বস্তরের মানুষের। ভাষা শহীদদের আত্মত্যাগ আজও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অনুপ্রেরণা বলছেন সকলে। হাতে রক্তিম ফুল, বুকে কালো ব্যাজ, কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি পরিবার পরিজন নিয়ে আসেন নগরবাসী। গভীর শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস। শহীদদেরকে গভীরভাবে শ্রদ্ধা করি, তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা এত গভীর রাত পর্যন্ত এখানে সবাই আসি। সালাম, রফিক, শফিক, বরকত সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তটাকে যাতে আমরা সম্মান দিতে পারি, সেই সম্মান দানের লক্ষ্যে হলেও এই ভাষাকে আমাদের ধারণ করতে হবে। আমরা বাঙালি, আমাদের বাঙালি সংস্কৃতি, আমাদের বাংলা ভাষা, আমাদের সেই ভাষাকে যেন আমরা শ্রদ্ধা করি, আমাদের ভাষাকে যেন আমরা লালন করি। মাতৃভাষার অধিকার রক্ষায় জীবন দেয়া সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা শহীদদের স্মরণে আজও অশ্রুসিক্ত 21শে ফেব্রুয়ারি। আগতরা বলেন 52 সেই আত্মত্যাগেই বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি। অন্য কোনো রাষ্ট্রতে ভাষার জন্য জীবন দিতে হয়নি, বাংলাদেশে সকলেই জীবন দিছে। আমাদের সংস্কৃতি, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, এটাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ফিল করি। আমার ভাষাটাকে আমি কতটা স্পষ্টভাবে, কতটা শুদ্ধভাবে উচ্চারণ ঠিক রেখে আমার দৈনিক জীবনে ব্যবহার করতে পারি। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ছিল প্রার্থনা ও প্রতিজ্ঞা, বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার। 21 মানেই মাথা নত না করার শিক্ষা, সাহস আর স্বাধীনতার চেতনার দীপ্ত প্রতীক। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ। সর্বস্তরের মানুষ 21-এর প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও মর্যাদা রক্ষায় প্রত্যয় জানান তারা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে 21-এর প্রথম প্রহরেই দেশ জুড়ে শহীদ মিনারে ঢল নামে সর্বসাধারণের স্মৃতির মিনারে তৈরি হয় আবেগ ঘন মিলন মেলা। ঘড়ির কাঁটা 12টায় স্পর্শ করতে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। প্রথমে প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি জানানো হয় শ্রদ্ধা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গান গেয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। বড়দের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করে ছোটরাও। ভাষা শহীদদের স্মরণ করার জন্য আমি এখানে এসেছি। ফুল দিয়ে আমি ওদের জন্য স্মরণ করব।
বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আমাদের শহীদরা প্রাণ ত্যাগ করেছেন, সেই প্রত্যাশা অক্ষুণ্ণ থাকুক। 1952 সালে যারা ভাষা শহীদ তাদের প্রতি শ্রদ্ধা, তাদের পরিবারের শ্রদ্ধা। আর অত্যন্ত আনন্দিত বলতেই হবে, শহীদদের স্মরণে এত বড় একটা শহীদ মিনার পেয়েছি, আমরা বারবার ধন্যবাদ জানাই। আমাদের শহীদেরা সেদিন প্রাণ দিয়েছিল, সেই যুগে যুগে আমরা সেটাকে পালন করে আসছি। 52 যে চেতনা ছিল সেটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা, দেশপ্রেমের সততার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী সার্বভৌম রাষ্ট্রে আমরা পরিণত করব। আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ 24-এর আন্দোলন, এইগুলো কিন্তু মূল স্পিরিট একই, যে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক একটা বাংলাদেশ। তা আমরা চাই আজকের দিনে এই মাতৃভাষাগুলি ছড়িয়ে পড়ুক। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় মোনাজাত। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী ও সংসদ সদস্যরাও। গর্বিত জাতি সারা বাংলাদেশের, যারা বাংলায় আমরা কথা বলি। আমি আজকে পবিত্র দিনে আমাদের সেই বীর শহীদ সালাম বরকত আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাকেই সর্বক্ষেত্রে মর্যাদা দিয়ে, সব ক্ষেত্রে গুরুত্ব দিয়েই এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এটাই আমাদের আজকের প্রত্যাশা এবং আহ্বান। ভাষা শহীদদের অবদান স্মরণ করে বাংলা ভাষা শুদ্ধ চর্চা ও মর্যাদা রক্ষায় প্রত্যয় ব্যক্ত করেন সবাই। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি প্রথমেই যাচ্ছি খুলনায় তানজিম আহমেদের কাছে। তানজিম, খুলনায় ভোরের আলো ফোটার সাথে সাথেই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সেটি শুরু হয়েছে বলতে হবে। অর্থাৎ এখানে রাতের যে পরিবেশ এখানে ছিল, সেখানে ফুল দিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। আমরা খুলনার শহীদ হাদিস পার্কের সেই শহীদ মিনার চত্বরে রয়েছি। সেখানে চারিদিকে আসলে ফুল ছড়িয়ে রয়েছে। এই ফুলের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন খুলনার মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন। একই সাথে আমরা দেখছি যে এই মুহূর্তে ধীরে ধীরে যারা নগরবাসী রয়েছেন বিভিন্ন স্থান থেকে তারা অল্প অল্প মানুষ আসলে আসতে শুরু করেছেন এবং সময়ের সাথে সাথে প্রভাত ফেরি সহ যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমরা দেখছি যে শিশুরা এসেছেন পরিবারের সাথে, তারা রাতেও আসলে এই জায়গাটি মুখর হয়ে ওঠে সাধারণ মানুষের পদচারণায়। সেখানে 52 ভাষা আন্দোলনের সেই যে আত্মত্যাগের কথা, রক্ত দিয়ে পাওয়া যে বাংলা ভাষা, আমাদের অর্জিত সেই মায়ের ভাষা, সেই বিষয়টি তুলে ধরা হয়। একই সাথে এই জায়গাটিতে দাঁড়িয়ে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের দিনে আমরা স্বাধীন ভাষা পেয়েছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমরা দেখছি যে সেই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে বিভিন্ন কর্মসূচি জেলা প্রশাসন, বিভাগ প্রশাসনের পক্ষ থেকে খুলনায় রাখা হয়েছে। দিনব্যাপী আজকে কর্মসূচির কথা যদি জানিয়ে রাখতে চাই, রাতে যেমন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ছিল, তেমনি সকালে প্রভাত ফেরি, চিত্রাঙ্কন, আবৃত্তি থেকে শুরু করে দোয়া অনুষ্ঠান, বিভিন্ন কর্মসূচি আসলে রাখা হয়েছে। এবং আমরা দেখেছি যেহেতু পবিত্র রমজান, ভোরের আলো ফোটার পরেই ধীরে ধীরে মানুষ আসছেন, এই সময়ের সাথে সাথে আসলে পরিপূর্ণ হয়ে উঠবে এই জায়গাটি। এবং প্রভাত ফেরির মাধ্যমে খুলনার যেসব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ এই জাতির সূর্য সন্তানদের স্মরণ করার জন্য যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করবেন। আমরা দেখছি যে শিশুরা ছুটে বেড়াচ্ছে। আসলে আমরা যারা এখানে অভিভাবক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, রাতেও কথা বলেছি, তারা আসলে বলছেন এই যে শিশুদেরকে নিয়ে আসা এর অন্যতম উদ্দেশ্য এই যে দিনটি, এই যে বাংলা জাতির ঐতিহ্য, যে দিনটি আসলে চিরস্মরণীয়, সেই দিনটির সাথে পরিচিত করে দেওয়ার জন্যই তাদের এই ধরনের উদ্যোগ। একই সাথে তারা সর্বস্তরে বাংলা ভাষার যে প্রচলন প্রয়োজন সেই বিষয়টি তুলে ধরেছেন। আমরা এখানে বক্তাদের আলোচনা শুনেছি, তারা বিভিন্নভাবে এই দিনের যে তাৎপর্য সেটি সাধারণকে আবারও জানানোর চেষ্টা করেছেন। তরুণ প্রজন্মকে আমরা বড় অংশের আনাগোনা দেখেছি। এখানে তরুণ প্রজন্ম বলছে এই ভাষা আন্দোলনের যে মাধ্যমেই তাদের এগিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেই যে স্বাধীনতার মাধ্যমে বাঙালির দামাল ছেলেরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তারই ধারাবাহিকতায় কিন্তু তারা শ্রদ্ধা ভরে এই দিনটি স্মরণ করছেন।
এবং এখানে যদি রাতের কথা জানতে চাই, যে ফুল শ্রদ্ধাঞ্জলির যে পুষ্পমাল্যগুলো আমরা দেখছি, এখানে কিন্তু রাত ঠিক 12টা শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা এখানে ফুলের শ্রদ্ধা জানান। এরপরে পর্যায়ক্রমে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন থেকে শুরু করে বা রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং এখানে এসে বিভিন্ন সর্বস্তরের মানুষজনের যে শ্রদ্ধার জানানোর জায়গা, সেটি আসলে এই জায়গাটিতে দাঁড়িয়ে তারা সেই শ্রদ্ধা জানিয়েছেন। এবং খুলনা থেকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস এর যে বিভিন্ন কর্মসূচির খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা একটু যেতে চাই রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী রকি। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। এই দিবসকে কেন্দ্র করে কিন্তু রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল থেকেই অনেকে জড়ো হচ্ছেন। একটি দুইটি করে ফুল অনেকে হাতে নিয়ে আসছেন এবং অনেকে দলগতভাবে এসেও তারা এই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে শহীদ মিনারটি, এটি কিন্তু এবারই প্রথম এই শহীদ মিনারে ফুল দেওয়ার সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ, রাজনৈতিক পেশাজীবী, বিভিন্ন সংগঠনের মানুষ। অর্থাৎ এই কেন্দ্রীয় শহীদ মিনারটি আসলে এবারেই চালু করা হয়েছে এবং আপনারা জানেন যে একেবারে যে প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী 2 আসনের এমপি এবং ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক আফিয়া আক্তার, পুলিশ কমিশনার জিল্লুর রহমান, এছাড়া রাজশাহীর রেঞ্জ ডিআইজি শাহজাহান। তিনি কিন্তু এখানে উপস্থিত থেকে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আপনারা দেখছেন যে এখনও অনেকে স্বেচ্ছাসেবী সংগঠনের অনেকেই কিন্তু এসেছেন, তারা সহযোগিতা করছেন। যারা আসলে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তাদেরকে সহযোগিতা করছেন। পাশাপাশি এখানে নিরাপত্তার যে বিষয়টি সেটি নিশ্চিত করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখানে কিন্তু নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু তারা নিশ্চিত করছেন। আমরা ঠিক যদি বলে রাখি, এই যে কেন্দ্রীয় যে শহীদ মিনারটি, এটি রাজশাহীর লোকনাথ উচ্চ বিদ্যালয় ঠিক অপোজিটেই কিন্তু এটি কিন্তু তৈরি করা হয়েছে। এখানে কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে র্যাব সদস্যদেরকে দেখতে পাচ্ছি, পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি। তারা এই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন এবং যারা এখানে শ্রদ্ধা জানাতে আসবেন তারা যেন নির্বিঘ্ন নিরাপত্তার মধ্য দিয়ে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা যাতে এই শ্রদ্ধা জানাতে পারে ভাষা শহীদদের, তারা এই বিষয়টি আসলে নিশ্চিত করছেন। আমরা কথা বলেছিলাম এখানে আসা ছোট্ট শিশু থেকে অভিভাবক এবং এখানে আসা তরুণ তরুণীদের সাথে। তারা যেটি বলছেন যে 52 যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের জন্য, বিশেষ করে বাংলা ভাষার জন্য কত মানুষ জীবন দিয়েছে। এর মধ্যে রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউল অন্যতম। তারা যে ঢাকায় একটি আন্দোলন করেছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সেই সময় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে, সেই আন্দোলন চলাকালে তাদের উপর কিন্তু গুলিবর্ষণ করা হয়। এই কারণে পরবর্তীতে সেটি আসলে যদিও বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে পরে স্বীকৃতি পায়, তবে কিন্তু এই যে কষ্টের যে স্মৃতি, বিশেষ করে তাদেরকে হত্যার মধ্য দিয়ে একটি খারাপ স্মৃতি, সেটি কিন্তু রয়ে গেছে। যে কারণে আসলে এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যেমনটি পরিচিত, তেমনটি শহীদ দিবস হিসেবে কিন্তু পরিচিত। সব মিলিয়ে যদি বলা চলে, আমরা দেখেছি প্রথম প্রহরে একেবারে অনেকেই এসেছিলেন, ঢলে ঢলে বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন সামাজিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা এসেছেন এবং তারা এই যারা ভাষা শহীদ রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তারা বলেছেন যে আসলে তারা বাংলা ভাষার জন্য যে যুদ্ধ করেছে সেটি আসলে সার্থক হয়েছে। পরবর্তী প্রজন্মের যারা রয়েছে তারা যেন এই বাংলা ভাষা কিভাবে এলো এটির সঠিক ইতিহাস জানতে পারে, সেই জন্য আসলে ছোট্ট শিশু থেকে শুরু করে পরিবারের সকলেই কিন্তু এসেছেন। বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা যেমনটি এসেছেন, তারাও এসেছেন শ্রদ্ধা জানাতে। তো এই ছিল আমার কাছে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সেখানকার বিস্তারিত জানাতে সারা দেশ থেকে সহকর্মীরা যুক্ত ছিলাম রাজশাহী থেকে। এবং শুরুচ্ছ বইয়ের অভাবে হারিয়ে যাচ্ছে শেরপুরের 16টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় হারাচ্ছে হাজারো বছরের ঐতিহ্য। ভাষা সংস্কৃতিকে টিকিয়ে রাখতে কালচারাল একাডেমি ও স্কুলে নিজ ভাষার শিক্ষক নিয়োগের দাবি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। মাতৃভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। বলা হয়ে থাকে মাতৃভাষা মানুষকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং ইতিহাস ও ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। শেরপুরে 16টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। স্থানীয়রা জানান, জেলার গারো পাহাড়ের বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা বাংলা ভাষায় সমৃদ্ধ হতে গিয়ে অজান্তেই হারিয়ে ফেলছে নিজেদের মাতৃভাষা। সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতি থাকলেও চর্চা ও পাঠ্য বইয়ের অভাবে বিলীন হচ্ছে হাজার বছরের নিজস্ব ভাষা ও সংস্কৃতি। ভাষা এগুলো আস্তে আস্তে কমে যেতেছে, ছোট ছোট বাচ্চারা বলতে পারতেছে না। আমাদের আলাদা সংস্কৃতি আছে, এর মধ্যে ভাষা, পোশাক, খাবার সবকিছুই আলাদা, কিন্তু এখন আমাদের সংস্কৃতিগুলো বিপর্যয়ের মুখে। আমাদের হাজং ভাষার যে একটা প্রতিষ্ঠান বা শিক্ষক, এরকম কোনো ব্যবস্থা নাই। আতামিনা উন্নত মিনা ভাষা সংস্কৃতি তাই মানে আস্তে আস্তে কমাই লেখা তো নিয়ে আবার চেষ্টা না যে আগের মতো যাতে আতাকে তোমরা আর কি। পাহাড়ি অঞ্চলে গারোদের নিজস্ব ভাষায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্য বই থাকলেও পাঠদানে নেই শিক্ষক। নিজস্ব ভাষা টিকিয়ে রাখতে কালচারাল একাডেমি গড়ে তোলার দাবি স্থানীয়দের। লিখিত আকার যদি না থাকে তাহলে তো ভাষা আসলে বিলুপ্ত হওয়ার। পাঠ্যপুস্তকের ব্যবস্থা করতে হবে এবং কালচারাল একাডেমি করতে হবে। শেরপুর জেলার যে সকল আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, 3টি আদিবাসী জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষায় কথা বলে, কিন্তু এদের এই ভাষার পাঠ্যপুস্তক এবং হরফ না থাকার কারণে ভাষা চর্চাটা ঠিকমতো হচ্ছে না। জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। তাদের যে সমৃদ্ধ সংস্কৃতি আছে এগুলো রক্ষা এবং আরো চর্চার জন্য আমরা একটা কালচার একাডেমি করার জন্য ইতিপূর্বে আমরা প্রস্তাব দিয়েছি, সেটা সরকারের কাছে পর্যালোচনার মধ্যে আছে। বেসরকারি সংস্থা আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের তথ্য মতে জেলার সীমান্ত জুড়ে 60টি সম্প্রদায়ের 60,000-এর বেশি মানুষের বসবাস। এর মধ্যে গারো, বর্মন, কোচ ও হোদির সংখ্যা বেশি। সময় সংবাদ, শেরপুর। ভাষার জন্য জীবন দেয়া এক অমর শহীদের স্মৃতি ধরে রাখতে গড়ে উঠেছে একটি জাদুঘর, কিন্তু সেখানে নেই ইতিহাসের সংরক্ষণ, কোনো স্মারক বা প্রামাণ্য দলিল। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি জাদুঘর এখন কেবলই নামেই জাদুঘর। 1.5 যুগ পেরিয়ে গেলেও পূর্ণতা পায়নি এই প্রতিষ্ঠানটি। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচোয়া গ্রামে জন্ম ভাষা শহীদ আব্দুল জব্বারের। সবুজে ঘেরা এ জনপদেই বেড়ে উঠেছিলেন তিনি। সাধারণ জীবনযাপন করলেও ইতিহাসের এক অসাধারণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। 1952 সালের ভাষা আন্দোলনে রাজপথে নেমে মাতৃভাষার অধিকারের দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে দেন তিনি। সেই আত্মত্যাগ তাকে স্থান দিয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের কাতারে। যে গ্রামে জন্ম নিয়েছেন এমন বীর সন্তান, সেই পাঁচোয়া গ্রামটির নামকরণ করা হয়েছে ভাষা শহীদ আব্দুল জব্বার নগর। তার স্মৃতিকে ধরে রাখতে 2008 সালে নির্মাণ করা হয় ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। কিন্তু 1.5 যুগ পেরিয়ে গেলেও এখনও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। স্থানীয়রা জানান, প্রতি বছর মাতৃভাষা দিবসের আগ মুহূর্তে জাদুঘরটি ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, কিন্তু সারা বছর তেমন কোনো কর্মকাণ্ড থাকে না। প্রায় 1460 বর্গফুট আয়তনের গ্রন্থাগার ও জাদুঘরটিতে 4000-এর বেশি বই থাকলেও নেই পাঠকের আনাগোনা। জাদুঘরে শহীদ জব্বারের ছবি, ব্যবহৃত জিনিসপত্র বা উল্লেখযোগ্য কোনো স্মারকও নেই। স্মৃতি জাদুঘরটি শুধু নামেই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু ওনার কোনো ব্যবহৃত বা কোনো স্মৃতিচিহ্ন এখানে নাই। ফেব্রুয়ারি আসলে সবাই খোঁজখবর নেয়, আগে খোঁজখবর রাখে না। ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগারটি পরিদর্শন করতে আসে, যখন দেখে শুধু বই
জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র নাই, তখন আমাদেরকে বলে আপনারা এখানে কি করেন। উপজেলা প্রশাসন বলছে জব্বার নগরের নামে সরকারি গ্যাজেট, সড়ক সংস্কার, ভাষা শহীদের নামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সহ দর্শনার্থী বাড়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা। এটাকে আরো বড় পরিসরে কিভাবে করা যায় এবং এখানে দর্শনার্থীর সংখ্যা বাড়ানো যায় সেটা আমরা পরিকল্পনা করেছি। 1919 সালে জন্মগ্রহণ করেন ভাষা শহীদ আব্দুল জব্বার। নতুন প্রজন্মের কাছে তার আত্মত্যাগের ইতিহাস তুলে ধরা ও স্মৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি ময়মনসিংহবাসীর। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 21শে ফেব্রুয়ারি বাঙালির শোক ও গৌরবের এক অবিনশ্বর ইতিহাস, যে ইতিহাস দেশের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে সমাদৃত। শুধু ভাষার দাবিতে নিজের বুকের রক্ত ঢেলে প্রতিবাদ এক অনন্য নজির। ভাষাবিদরা বলছেন দেশকে ভালোবেসে বাংলা ভাষা ও দেশের সংস্কৃতির চর্চা বাড়াতে হবে, পাশাপাশি বন্ধ করতে হবে বিদেশে পাড়ি জমানোর প্রবণতা। আরও জানাচ্ছেন কামরুল হাসান। রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি শোক, গৌরব আর আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। 1952 সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে জীবন দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেক তরুণ। এর ইতিহাস পর্যালোচনায় দেখা যায় 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে দ্রোহের ক্ষোভ ছড়িয়ে পড়ে বাঙালির মনে। গড়ে ওঠে দুর্বার আন্দোলন, যার কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। এরই ধারাবাহিকতায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভেঙে রাজপথে নামেন শিক্ষার্থীরা। সেদিনের মিছিলে পুলিশ গুলি চালালে শহীদ হন কয়েকজন তরুণ আন্দোলনকারী। ভাষা আন্দোলনের গবেষক ও ভাষাবিদরা বলছেন 21 কেবল ভাষার দাবি নয়, এটি ছিল আত্মপরিচয় ও সাংস্কৃতিক অধিকারের সংগ্রাম। তাই ভাষাকে প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। বাংলা ভাষার ব্যবহার চাই রাজনীতিতে, অফিস আদালত চালানোতে, বিচার ব্যবস্থায় এবং উচ্চশিক্ষায়, প্রাথমিক মাধ্যমিক সব পর্যায়ের শিক্ষায়, এইভাবে সব ধারার শিক্ষায় যদি বাংলা ভাষার ব্যবহার চলে, বাড়তে থাকে, আমাদের জাতীয় জীবনের কাজকর্ম চলে, তাহলে বাংলা ভাষার উন্নতি হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ বিশ্বজুড়ে স্বীকৃতি পায় 1999 সালে, যখন ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। তখন থেকে দিনটি বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার অধিকারের প্রতীক। স্মৃতির মিনারে একদিনের শ্রদ্ধা নয়, বরং বাঙালির গৌরব আর অহংকারের প্রতীক। বাংলা ভাষাকে মনে প্রাণে ধারণ করে এগিয়ে যেতে পারলেই শোধ হবে শহীদদের রক্তের ঋণ। কামরুল হাসান, সময় সংবাদ। থেকে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী শাতিলা শারমিন এবং ফারুক ভাই রবিন। আমরা সরাসরি চলে যাব তাদের কাছে। আয়োজন রয়েছে, সেই সম্পর্কে যদি ছোট করে একটু বলেন। জি, আমি দেখেছি 6টার আগে তারা দিয়ে গেছেন 12টার পর আর কি, কিন্তু আমি দেখতে পেয়েছি রাস্তায় তারা প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন ক্লাবের মানুষজন, তারা ক্লাবের বর্তমানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে এবং আমি সাবেক শিক্ষার্থীরাও দেখছি, তারা আসলে এই আজকের ছুটির দিনে ওই ক্লাবের সাথে সংযুক্ত থাকতে পেরে আমার কয়েকজনের সাথে কথা হলো, তারা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আজকে শুধু তারা ভাষা দিবস একটি ছুটির দিন পেয়ে তারা যে ক্যাম্পাসে আসতে পারছেন এবং এতদিন ধরে তারা যে একটি সংস্কৃতির মধ্যে ছিলেন, যে সংস্কৃতির সূতিকাগার আসলে ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, সেখান থেকে আমি দেখেছি তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে এবং তারা সেই কাজগুলো করছেন। হয়তো আরো কিছুক্ষণ যাওয়ার পর আমরা সেই ভিড় আপনাকে থামাতে হচ্ছে। ধন্যবাদ, আপনি আরো দেখুন এবং কি কি আয়োজন থাকে সেগুলো আমাদেরকে জানান। আমরা শহীদ মিনারে এখন দেখতে পাচ্ছি যে আসলে কয়েক মিনিটের মধ্যেই শহীদ মিনার কিন্তু কানায় কানায় ভরে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী সহ শিক্ষকরা আসলে একসঙ্গে আসছেন শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। রবিন আমাদেরকে জানাচ্ছিলেন যে প্রতি বছরের যে আয়োজন আমরা দেখছি, এই যে গার্লস গাইড যারা চলে এসেছে,
এসেছে, যারা শহীদ মিনারে এই ফুলগুলোকে সুন্দর করে বেদিতে সাজায় তারা এখন চলে এসেছে। শহীদ মিনার কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর করে ফুলে ফুলে ছেয়ে উঠবে এখন। না, এই যে শহীদ মিনার, এটি আমরা যখন দেখি বেশ নান্দনিকভাবে যে মানে সাজানো হয় এই 21শে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, এখানে কিন্তু যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের কিন্তু একটি বড় ধরনের একটি ভূমিকা রয়েছে। এবং তার বাইরে যদি আমরা বলতে যাই যে চারুকলার যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরও কিন্তু খুব একটা বড় একটি ভূমিকা রয়েছে আলপনা সাজানো। আমরা গতকাল এসেছিলাম, তার আগের দিন এসেছিলাম, আমরা কিন্তু দেখেছিলাম যে তারা সুন্দর মানে তাদের বেশ ব্যস্ত সময় কাজ করছেন এবং এইগুলো পুরো স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা করছেন। এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারা তখন বলছিলেন সেই যে ভাষা সংগ্রাম কিংবা যে জাতির বিভিন্ন অধিকার আদায়ের জন্য আমাদের পূর্বপুরুষরা যেভাবে নিজেদের আত্মদান দিয়ে গেছেন, সে আত্মদান তাদেরকে অনুপ্রাণিত করে এবং সে জায়গা থেকেই কিন্তু যে তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসেন এবং আলপনা আঁকা বা রং তুলির আঁচড়ে যেন আমাদের সেই গৌরব গাথা, জাতির গৌরব গাথা ফুটিয়ে তোলার জন্য তারা তাদের সর্বোচ্চ যে চেষ্টাটা সেটি তারা করেছেন এবং সেটা তাদের নিজেদের ভিতর থেকে একটা তাগিদ আসে। অর্থাৎ মানে একটি বিষয় যদি আমরা বলতে যাই যে রক্তের ঋণ সেটি তো কখনো শোধ হওয়ার নয়, কিন্তু আমরা যদি ভাষা সংগ্রামীদের কিংবা বিভিন্ন সময় আমাদের জাতি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যারা আত্মদান বিভিন্নভাবে করে গেছেন তাদের প্রতি যদি আমরা সম্মান জানাই, সেটির মধ্য দিয়ে কিন্তু যে হয়তো বা যে তাদের রক্তের ঋণ কখনো শোধ হবে না, কিন্তু আমরা নিজেরা একটু নিজেদের মধ্যে একটা তৃপ্তি আসবে যে না, আমরা তাদেরকে যে সম্মানটা জানানোর কথা ছিল বা যে শ্রদ্ধাটা জানানোর কথা ছিল সেটা আমরা জানাতে পেরেছিলাম। রবিন, একদম ছোটবেলায় আপনার কি মনে আছে যে প্রথম যখন আসলে ভাষা দিবসের সাথে পরিচয়, তখন আমরা ছোট্ট করে একটা শহীদ মিনার করতাম, মাটির শহীদ মিনার, সেই শহীদ মিনার আমরা বানাতাম, বানিয়ে সেই শহীদ মিনারে ফুল দেওয়া। এই যে খেলার মধ্য থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ভাষা শহীদদেরকে চিনেছি। আমরা হয়তো জানতাম এর গুরুত্ব তখন, কিন্তু এই যে ভাষা আন্দোলনকে নিয়ে, অপর 21শে ফেব্রুয়ারিকে নিয়ে বাঙালি বা আমরা যদি বাঙালি না বলি বাংলাদেশি মানুষের যে আবেগ, সেই আবেগের জায়গাটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এখনো কিন্তু গ্রাম বাংলায় গেলে যেটি দেখা যায় যে যারা শিক্ষার্থীরা রয়েছেন, শিশু কিশোররা রয়েছেন, তারা কিন্তু কলা গাছ দিয়ে একটা অস্থায়ী শহীদ মিনার বানানোর তারা চেষ্টা করেন এবং 21শে ফেব্রুয়ারি এলেই তারা ফুল দিয়ে সেখানে শ্রদ্ধা জানানোর জন্য, অর্থাৎ তার মধ্য দিয়ে তারা ভাষা সংগ্রামীদের, ভাষা শহীদদের তারা স্মরণ করেন এবং তাদের প্রতি তাদের যে শ্রদ্ধা নিবেদন সেটি তারা করে থাকেন। তো এই যে ফুলগুলো নিয়ে জড়ো হতে শুরু করেছে, নিয়ে আসছে এবং হচ্ছে ফুলগুলো আস্তে আস্তে সাজানো শুরু হয়ে গেছে। এই দৃশ্যটি কিন্তু আমার কাছে শহীদ মিনারে সবচেয়ে সুন্দর লাগে, যে এই স্বেচ্ছাসেবকরা যখন সুন্দর করে আলপনার মধ্যে এই শহীদ মিনারের ফুলগুলো দিয়ে পুরো বেদিটা সাজিয়ে ফেলেন এবং প্রতি বছরই যখন তারা কাজগুলো শুরু করেন, মানে অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু এই ভোর থেকে শুরু হলো, সেই সূর্য উঠে যাবে, এর মধ্যে কিন্তু কাজগুলো করতে থাকবেন তারা এবং আস্তে 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 এই স্মৃতির মিনার কিন্তু সেজে উঠবে। সাধারণ মানুষের আনাগোনা আরো বাড়তে শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি পিছনে লাইন শুরু হয়েছে কিছুটা। হ্যাঁ, আমরা কিন্তু যেটি দেখতে পাচ্ছি এখন জগন্নাথ হলের যে জগন্নাথ হল ক্রসিং যে মোড়টা, সেই পর্যন্ত কিন্তু মানুষের ভিড় সেটি কিন্তু ওই পলাশীর মোড় থেকে আসলে সবাই এখানে ঢুকবেন শ্রদ্ধা জানানোর জন্য, কারণ আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একটি বিশেষ ব্যবস্থাপনা করে এবং যে সড়কগুলো আসলে নির্দিষ্ট করে দেওয়া থাকে কোন জায়গায় কোন সড়কগুলো থেকে আসলে শহীদ মিনারে আসা যাবে, প্রতিবারই মোটামুটি পলাশী থেকে আসলে সাধারণ মানুষ আসতে পারেন এবং তারা বেরিয়ে যান আসলে শাহবাগ অথবা এই এখন এই দোয়েল চত্বর কিংবা চানকারপুর মোড় দিয়ে তাদেরকে বের হতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা নিশ্চয়ই, যদি আমাদের লাইভে যারা দেখছেন আমাদের টেলিভিশনে, তারা নিশ্চয়ই অনেকে কিন্তু যে আসবেন, তো তাদের জ্ঞাতার্থে যদি একটু আরেকবার একটু জানিয়ে রাখি যে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশী মোড় দিয়ে জগন্নাথ হলের ক্রসিং দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করার যে রাস্তা সেটি রয়েছে এবং তারপরে শ্রদ্ধা নিবেদন শেষে তাদেরকে দোয়েল চত্বর কিংবা চানকারপুর মোড় দিয়ে তাদেরকে মানে বের হওয়ার যে পথ সেটি।
কারণ শহীদ মিনার যে এলাকাটি, এই এলাকাটি আসলে একটি ব্যস্ত এলাকা এবং সব মিলিয়ে জায়গাটা কিন্তু অনেক বড় না। সে কারণেই আসলে এই জায়গাটিতে এক ধরনের সড়ক ব্যবস্থাপনা নিতে হয় প্রতি বছরে। এবং আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা আসলে নিরাপত্তার ব্যাপারটি দেখছেন এবং এই নিশ্চিত নিরাপত্তার তারা দিচ্ছেন, কারণ শহীদ মিনারে যাতে সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে শ্রদ্ধা জানিয়ে যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু প্রতি বছরের মতো এবারও আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এবার দেখতে পাচ্ছি, যেটি আগে বলছিলাম, যে হয়তোবা রমজানের কারণে মানুষের এই ভোরে একটু ভিড়টা কম, কারণ আমরা প্রতিবার এই সময়টা থেকে অনেক ভিড় হয়ে যেতে দেখি। এবার হয়তো ভিড়টা কম, আরেকটু বেলা গড়ানোর পরে হয়তো সাধারণ মানুষের ঢলটা নামবে, যারা আসলে হাজার হাজার মানুষ যে শহীদ মিনারে প্রতি বছর শ্রদ্ধা জানাতে আসেন, সেই শ্রদ্ধা জানানোর যে অনুষ্ঠানটি চলে আসলে প্রায় দুপুর পর্যন্ত কিংবা সারাদিনই চলে, সেই জায়গাটায় আসলে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে আসতে শুরু করবেন। এবং সবাই আমরা দেখতে পাচ্ছি যে শ্রদ্ধা নিবেদনের জন্য যে ফুলগুলো এসেছিল, সেই ফুলগুলো দিয়ে সুন্দর করে বেদি সাজানোর কাজটা চলছে। আপনি নিরাপত্তাজনিত বিষয়গুলো বলছিলেন, এখানে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে কিন্তু র্যাব, পুলিশ তারা যেমন সক্রিয় ভূমিকায় রয়েছেন, ঠিক একইভাবে কিন্তু আমরা সাদা পোশাকেও অনেক বাহিনীর সদস্যদের যে তৎপরতা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে নজরদারি সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারের সবশেষ প্রস্তুতি দেখতে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তাও কিন্তু যে এখানে এসেছিলেন, তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে গিয়েছিলেন এবং সেখানে র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার এসেছিলেন এবং তারা যে কথাটি বলছেন যে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই বা সেই ধরনের কোনো যে শঙ্কা সেটি নেই, কিন্তু তারপরও যে সর্বোচ্চ যে তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। এবং সেখানে যদি বলতে যাই বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, সেইগুলো কিন্তু যে তাদের সতর্ক অবস্থানে রয়েছে। এই কথাগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। একটু পরিবেশ দেখতে পাচ্ছি, কারণ এক পাশ থেকে এসে আরেক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। ভিড়টা আস্তে আস্তে বাড়তে শুরু করলে আসলে তখন অবস্থাটা আসলে বোঝা যাবে আসলে কীরকম। রবিন, আসলে এখন এই সময়ের জন্য শেষ করতে হচ্ছে। আমরা হয়তো আরও পরবর্তীতে যখন ভিড় আরও বাড়তে থাকবে, তখন এখানকার যে সর্বশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি আবারও জানিয়ে দেব। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেখানকার সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাতিলা শারমিন এবং ফারুক ভূঁইয়া রবিন। ব্রাহ্মণবাড়িয়ায় বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে না পারার অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার সমর্থকদের অভিযোগ, ২১-এর প্রথম প্রহরে রুমিন ফারহানা শহীদ মিনারে গেলে ফুল দিতে বাধা দেয় একদল যুবক। প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার সমর্থকরা। পরে মধ্যরাতে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা দাবি করেন, নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে তার উপর হামলার চেষ্টা করা হয়েছে। উচ্চ পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে এবং সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। সরকার মাত্রই এসছে, আমি আশা করব যে বিএনপি সরকার এবং দল হিসেবে এই ধরনের উচ্ছৃঙ্খল নেতা কর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেবে। আমার একজন কর্মীকে কিভাবে মেরেছে আপনারা একটু পরেই দেখবেন। দেখছেন ভোরের সময়। ছুটির দিনে নিজ নিজ জেলায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা ফুল দিয়ে তাদের বরণ করে নেন বিএনপি নেতাকর্মীরা। দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা। শিক্ষাঙ্গন থেকে কিশোর গ্যাং নির্মূলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। রফতানি বাড়িয়ে বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানান বাণিজ্যমন্ত্রী। আর জনগণের কাছে সুফল পৌঁছে দেয় বাজেট করতে চান অর্থমন্ত্রী।
দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে 2 দিন কর্মব্যস্ত সময় কাটান এমপি মন্ত্রীরা। ছুটির দিন নিজ নিজ জেলায় যান বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ফুল দিয়ে বরণ করেন কর্মী সমর্থক ও এলাকার মানুষ। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর উত্তর কাটরলিতে নিজ বাড়িতে সাংবাদিকদের আমির খসরু বলেন, গতানুগতিক নয়, বাজেটের সুফল পৌঁছে দেয়া হবে মানুষের কাছে। সিলেটে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। এমন বাজেট হবে আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে। পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে। রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু হুঁশিয়ারি দিয়ে বলেন, ভূমি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। চাঁদপুরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে থাকবে সরকার। অনিয়ম দুর্নীতি কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি, তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরা চেষ্টা করছি সে কথা। আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স থাকবে। মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজিং মুক্ত করা হবে। কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়িতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রমজানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখার জন্য সরকার চেষ্টা করছে। বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। জাতীয় নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের 3 সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে মেয়াদ উত্তীর্ণ ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আগামী সপ্তাহে কমিশন সভায় ঠিক হবে নির্বাচনের কর্মপরিকল্পনা। ইতোমধ্যে এই 3 সিটির ভোট করতে স্থানীয় সরকারের চিঠি পেয়েছে ইসি। কাউসার চৌধুরী কুমুর রিপোর্টে বিস্তারিত। জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলে জামায়াত সহ তাদের মিত্ররা। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। পরে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরোধিতার মুখে আগে স্থানীয় সরকারের নির্বাচন থেকে পিছু হাঁটে ডক্টর ইউনূস সরকার। 12 ফেব্রুয়ারির ভোটে নিরঙ্কুশ জয়লাভের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের 3 দিনের মাথায় ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করতে ইসি চিঠি পেয়েছে বলে জানালেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে চিঠি পেয়েছি। এই চিঠির পরিপ্রেক্ষিতে আমাদের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যেই সিটি কর্পোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 1 জুনে, আর ঢাকা উত্তর সিটির মেয়াদ শেষ হয়েছে গত বছরের 2 জুন। অন্যদিকে চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হচ্ছে আসছে 22 ফেব্রুয়ারি। অধ্যাদেশগুলো আইনে পরিণত হবে। কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, অভিজ্ঞতা সম্পন্ন এবং দক্ষদেরই এই নির্বাচনের দায়িত্ব দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেমন প্রভাবমুক্তভাবে আমরা নির্বাচন করতে পেরেছি, ভবিষ্যতেও আরও নিরপেক্ষতার প্রমাণ আমরা ইনশাল্লাহ রাখব। 2024 সালে সরকার পতনের পর স্থানীয় সরকারের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের পদত্যাগের ফলে অন্তর্বর্তী সরকার 12টি সিটি কর্পোরেশন, 330 পৌরসভা, 397 উপজেলা পরিষদ এবং 64টি জেলা পরিষদের প্রতিনিধিদের অপসারণ করে। ইউনিয়ন পরিষদ ছাড়া বর্তমানে এসব প্রতিষ্ঠান প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বড় সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মালিহা সোহরাওয়ার্দী। ধন্যবাদ আইরিন। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সোহরাওয়ার্দী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্তে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি প্রথমেই যাচ্ছি ওবায়দুল হকের কাছে।
আজকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু ময়মনসিংহের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে টাউন হলে, সেখানে কিন্তু বিভিন্ন বয়সী সর্বস্তরের মানুষ কিন্তু 52 ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে তারা এখানে আসছেন এবং ফুল দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সামাজিক এবং সেবামূলক সংগঠন সহ একেবারে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ তারা শহীদ মিনারে এসে ফুল দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এর আগেও আমরা দেখেছি যে প্রথম প্রহরে কিন্তু যে ময়মনসিংহ 4 আসনের যিনি সংসদ সদস্য আবু ওহাব আকন্দ, তিনি সর্বপ্রথম এই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসন, জেলা পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, যার ফলে এই ময়মনসিংহের যে শহীদ মিনারের শহীদ বেদি কিন্তু ফুলে ফুলে ভরে উঠেছে। এবং আজকে এই প্রভাত ফেরির যে আনুষ্ঠানিকতা সেটিও কিন্তু ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শিশু থেকে যারা শিশু রয়েছে তারা অভিভাবকরা শিশুদেরকে নিয়ে এসেছেন এবং তাদেরকে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে তাদেরকেও আমরা দেখেছি যে তারা র্যালি নিয়ে এই ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে এসে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। আসলে যারা অভিভাবক তারা যেটি জানিয়েছেন যে শিশুদের মাঝে যে 52 যে চেতনা সেটিকে আসলে জানান দেওয়া, সেটিকে সেই চেতনা জাগ্রত করার জন্য আসলে শিশুদেরকে নিয়ে এই সকাল সকাল আসলে তারা ফুল দিতে এখানে এনেছেন। আসলে এই শোকে বিহ্বল ও গৌরবে দীপ্ত এই অনন্য দিনেই কিন্তু মানব ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় প্রথমবার মানুষ মায়ের ভাষার অধিকার রক্ষায় কিন্তু বুকের রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। ভাষিক ও সাংস্কৃতিক পরিচয়কে ধারণ করা সেই চেতনা বাঙালি মনের ভেতর জাগিয়ে দিয়েছিল রাষ্ট্রবাসনা। আজ সেই অমর 21শে ফেব্রুয়ারি এবং এখন থেকে 74 বছর আগে 1952 সালের এই দিনে ছিল পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের বাজেট অধিবেশন। সেদিন ডাকা হয় ধর্মঘট এবং ধর্মঘট প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন কিন্তু পাকিস্তানি শাসকদের রক্ত চক্ষু উপেক্ষা করেও 144 ধারা ভেঙে মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষার দাবিতে সেদিন পথে নেমে এসেছিল ছাত্র, শিক্ষক, শিশু, কিশোর সহ নানা বয়সী অসংখ্য মানুষ এবং বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। এই ফাগুনের সেই দিনে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে কিন্তু মিছিলে গুলি চলে শহীদ হন রফিক, জব্বার, বরকত সহ আরো অনেকেই। এবং এই তাদেরকে স্মরণ করার জন্য, এই শহীদ বীরদের স্মরণ করার জন্য, জাতির শ্রেষ্ঠ বীরদের স্মরণ করার জন্য কিন্তু মানুষ একে একে আসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই ছিল ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভুঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। করে যাচ্ছেন এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অপেক্ষমান মানুষের সারি সেটা কিন্তু যে ক্রমেই দীর্ঘ হচ্ছে।
একেবারে ভোরবেলায় যে মানুষের সংখ্যা অনেকটা বলা যায় যে মানে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ এলাকা পর্যন্ত ছিল, কিন্তু এখন সেটি দেখতে পাচ্ছি যে সামনের সড়ক ছাপিয়ে জগন্নাথ হলের সামনের এলাকা পর্যন্ত যে ব্যানার নিয়ে মানুষ অপেক্ষমান রয়েছেন, যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শ্রদ্ধা নিবেদন করার জন্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা এবং মাননীয় প্রো উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ আহমেদ, প্রো উপাচার্য শিক্ষা এর 3 জনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এই মুহূর্তে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য 21 মানে হার না মানা, মাথা নত না করা, অনুপ্রেরণার উৎস। এবং এই মুহূর্তে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য শহীদ বেদির দিকে এগিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য এগিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে 1952-এর ভাষা আন্দোলনের ভাষা শহীদদের শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে ধীরে ধীরে মানুষের যে ঢল, মানুষের ভিড়, সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং বিভিন্ন হলের আমরা কিছু সময় আগে দেখেছিলাম যে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছিল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করার জন্য উপাচার্যের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীরা অপেক্ষমান রয়েছেন। এবং সকালের দিকে যে ভিড়টি কিছুটা কম ছিল, সেটি কিন্তু এখন ধীরে ধীরে বাড়তে শুরু করছে এবং সেই ভিড় কিন্তু এখন জগন্নাথ হলের সামনে যে রাস্তা, সেই জায়গাটি পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। এবং কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশের জন্য এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য একটি মাত্র রাস্তাই উন্মুক্ত রাখা হয়েছে। সেটি যদি আমি আবারও একটু জানাতে চাই, পলাশী মোড় হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে হবে এবং তারপর এখানে এসে শ্রদ্ধা নিবেদন শেষে এই দোয়েল চত্বর কিংবা চানখারপুল মোড় দিয়ে এই জায়গা ছাড়তে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে 21-এর প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে 3 বাহিনীর প্রধান, বিরোধী দলীয় নেতা, রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং মন্ত্রী পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করার পর এই কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এই ভিড় বাড়ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং এখানে সাধারণ মানুষ যখন আসছেন, তাদের কথাই কিন্তু যেটি ফুটে উঠছে যে 1952-এর ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন সেটি কেবলমাত্র একটি দিবস কেন্দ্রিক হওয়া উচিত নয়, বরং সর্বস্তরে বাংলা ভাষা যে মর্যাদা, যথাযথ মর্যাদা নিশ্চিত করা এবং নতুন প্রজন্মকে ভাষা সংগ্রামীদের প্রতি বা ভাষা সংগ্রামীদের সম্পর্কে যদি জানানো হয় এবং তাদেরকে সেই চেতনায় যদি দীক্ষিত করা হয়, তার মধ্য দিয়ে কেবল শ্রদ্ধা নিবেদন করা বা প্রকৃত শ্রদ্ধা নিবেদন সম্ভব হবে। আমরা যেটি দেখছি
যে সাধারণ মানুষ যেমন আসছেন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যেমন শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, ঠিক একইভাবে সেই ফুলগুলো, যে ফুলগুলোতে অর্থাৎ যে ফুলে ফুলে ভরে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই ফুলগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখছেন স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তাদের তারা সেই কাজটি কিন্তু খুব সুচারুভাবে করছেন। প্রতি বছরই আমরা যেটি দেখতে পাই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্বেচ্ছাসেবকরা এই কাজটি তারা করে থাকেন, এবারও আসলে যে তার ব্যতিক্রম হয়নি। আজকে এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্যের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। ভাষা সংগ্রামীদের প্রতি যেই শ্রদ্ধা নিবেদন করার মানে কেবলমাত্র হতে পারে যদি মাত্র তাদের যেই স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য সর্বস্তরে বাংলা ভাষার চালু করার যে দাবি, সেটি কিন্তু এখনো পুরোপুরিভাবে বাস্তবায়ন হয়নি। সেটি নিয়ে কিন্তু অনেকের মধ্যে আক্ষেপ রয়েছে। যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তারা বলছেন এই বিষয়টির প্রতি যেন নজর রাখা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাংলা ভাষার ব্যবহারের ক্ষেত্রে অনেকে একটি জগা খিচুড়ি ভাষা, সেটির ব্যবহার অনেক ক্ষেত্রে দেখা যায়, কিন্তু সেই বিষয়টি যেন সবাই সচেতন থাকেন সে কথাবার্তাও কিন্তু যেখানকার যারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন তাদের কথাবার্তা কিন্তু আসছে। এখনো আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে দীর্ঘ সারি, সেটি কিন্তু যে ক্রমেই এই সারি আরও দীর্ঘ হচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বেশ যথেষ্ট প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ যেহেতু লোক সমাগম, যথেষ্ট পরিমাণ লোক সমাগম এখন হয়েছে এবং আরও যখন সময় গড়াবে লোক সমাগম আরও বাড়বে। সেই জায়গায় এখানে পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি চোখে পড়ার মতন, এবং তার বাইরেও অন্য যেই আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে কিংবা গোয়েন্দা নজরদারি, সেটিও বেশ চোখে পড়ার মতন। এর বাইরেও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যে পুরো এলাকাটি নজরদারি করা হয়েছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ভাইহারা 21-এর যেই স্মৃতিকে ধারণ করে বাঙালি কিন্তু যে নানা লড়াই সংগ্রামে অনুপ্রাণিত হয়েছে, কারণ 21 মানে মাথা নত না করা, 21 মানে হার না মানা। সেই হার না মানা 21, মাথা নত না করা 21, সেটি কিন্তু অনুপ্রেরণা জাগিয়েছে পাকিস্তানি শাসক শোষণের বিরুদ্ধে বাঙালিকে লড়াই সংগ্রাম আন্দোলনের জন্য। পরবর্তীতে যেমন 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র গঠন হওয়ার পরে প্রথম যে আঘাতটি আসে সেটা হলো ভাষার উপর। বাংলা ভাষার যে প্রকৃত সম্মান দেওয়া দরকার বা যে মর্যাদা দেওয়া দরকার, সেটি কিন্তু পাকিস্তানি শাসকদের কাছে উপেক্ষিতই থেকে যায়। বাঙালি চেয়েছিল রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি, কিন্তু সেখানে পাকিস্তানি শাসকরা সেই পুরো বিষয়টিকে একেবারেই উপেক্ষা করে এবং পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ তিনি যখন ঢাকায় এসেছিলেন সেখানে তিনি বলেছিলেন একমাত্র উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তার বিরুদ্ধে কিন্তু যে ক্ষোভে ফুঁসে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাংলাদেশের তরুণ সমাজ, সেখান থেকে যে লড়াইটি শুরু হয় এবং সেটি কিন্তু যে ধাপে ধাপে বিভিন্ন ধাপে ধাপে সেই লড়াই চলতে থাকে। একেবারে যদি বলতে চাই যে রাষ্ট্রভাষা আন্দোলন কিন্তু শুরু হয়েছিল 1948 সাল থেকে, তখনই কিন্তু যে দাবি ওঠে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য, পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য। তারপরে কিন্তু যে ধীরে ধীরে যে লড়াই সংগ্রামের বা আন্দোলনের হাত ধরে 1952 সালের 21শে ফেব্রুয়ারি শিক্ষার্থীরা যখন 144 ধারা ভাঙতে যায়, তখনই কিন্তু যে নির্বিচারে গুলি চালানো হয় এবং ভাষা শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার, তারা কিন্তু যে নিজেদের বিলিয়ে দেন নিজের পায়ের ভাষার সম্মান রক্ষার্থে এবং রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি আদায়ের জন্য। এবং সেই স্মৃতিকে ধারণ করেই কিন্তু যে আজকে তাদের সেই আত্মত্যাগের প্রতি পুরো জাতি এখানে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তাদের তাদের সে আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এবং কেবলমাত্র এই কেন্দ্রীয় শহীদ মিনারে নয়, সারা দেশেই কিন্তু বিভিন্ন জায়গায় শহীদ মিনারগুলো ফুলে ফুলে ভরে উঠেছে এবং ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সেখানে সামিল হচ্ছেন
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু যে সামিল হচ্ছেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শ্রদ্ধা নিবেদনের সবশেষ খবরাখবর। যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সামাজিক মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রবীন্দ্র সদন এলাকায় এদিন শহরের সবচেয়ে বড় আয়োজন অনুষ্ঠিত হয়। বাংলা একাডেমির সামনে একাডেমি অব ফাইন আর্টস সংলগ্ন রাস্তায় নজর কাড়ে বাংলা বর্ণমালা। 21শে ফেব্রুয়ারির আগের বিকেল থেকেই আয়োজন শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে। কবিতা আবৃত্তি, গান পরিবেশন বা বাংলা ভাষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন কেউ কেউ। ভাষা ও চেতনা সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন। রাজ্য সরকারের পক্ষ থেকেও দিনভর নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে ভাষা স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সময় সংবাদ, ভারত। ভোরের সময় আরও থাকছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া ইস্যুতে বিস্ফোরক মন্তব্য সহকারী কোচ সালাউদ্দিনের। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে মিথ্যাবাদী আখ্যা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এ রায়ের ফলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক বাতিল সহ সংগৃহীত $175 বিলিয়ন বেশি ট্যারিফ ফেরত দিতে হতে পারে ট্রাম্প প্রশাসনকে। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বিতর্কিত শুল্ক নীতিকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির একটি আপিল আদালত। শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ 6-3 ভোটে এই রায় দেন। রায়ে বলা হয় 1977 সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট IEEPA ব্যবহার করে প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছেন তা ইখতিয়ারের বাইরে। 127 পৃষ্ঠার নতুন রায়ে আপিল আদালত বলেছেন, শুল্ক আরোপ করা প্রেসিডেন্টের একক ক্ষমতার বিষয় নয়, এটি কংগ্রেসের মূল ক্ষমতার অন্তর্ভুক্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস তার রায়ে বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে কর ও শুল্ক নির্ধারণের ক্ষমতা দেয়া হয়েছে কংগ্রেসকে, প্রেসিডেন্টকে নয়। এখতিয়ারের বাইরে গিয়ে শুল্ক আরোপের জন্য প্রেসিডেন্টকে কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট অনুমোদনের প্রমাণ চাইলে তা দিতে ব্যর্থ হন ট্রাম্প। পেন ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদরা জানান, IEEPA ভিত্তিক ট্রাম্পের শুল্ক থেকে $175 বিলিয়ন বেশি আদায় হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ের পর ওই অর্থ ফেরত দিতে হতে পারে। আর প্রশাসনকে উচ্চতর আইনি লড়াইয়ের সুযোগ দিতে এই রায় 14 অক্টোবরের আগে কার্যকর হবে না বলে জানান আদালত। ট্রাম্প আপিল আদালতের রায়কে অত্যন্ত পক্ষপাত দুষ্ট উল্লেখ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই সিদ্ধান্ত বহাল থাকলে তা সত্যিই যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। সুপ্রিম কোর্টের এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সুপ্রিম কোর্টের কয়েকজন সদস্যের ব্যবহারে তিনি লজ্জিত, কারণ তারা যুক্তরাষ্ট্রের হিতে কোনো সিদ্ধান্ত নিতে ভয় পায়। শুল্ক আরোপে আরও অন্যান্য পথ খুঁজে বের করার হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা সরাসরি সবকিছুর উপর 10% শুল্ক আরোপ করছি। এটা করা একদম সঠিক সিদ্ধান্ত ছিল এবং তা কার্যকর হচ্ছে। এতে আমাদের দেশের অনেক অর্থ আসবে। আর প্রায় 5 মাসের সেই সময়ে আমরা প্রয়োজনীয় বিভিন্ন তদন্ত করব, যাতে অন্য দেশগুলোর উপর ন্যায্য শুল্ক বা প্রয়োজনে শুল্ক আরোপ করা যায়। So we're doing that period, but we're immediately instituting the 10% provision, which we're allowed to do. ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই চীন, কানাডা, ভারত, মেক্সিকো সহ প্রায় সব দেশের পণ্যের উপর 10 থেকে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেন। বাংলাদেশের উপর আরোপিত 20% শুল্ক কমিয়ে গেল 9 ফেব্রুয়ারি তা 19% করা হয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।